আমার নাম হচ্ছে শ্রী নবকুমার মোদক, থাকি হালিশহর খাসবাটি, পোস্ট হাজিনগর, পিএস বীজপুর, ব্যাকু সার্ভিস। আমাদের বাড়িতে কি আমাদের ফ্যামিলিতে কোনো কিছু নেওয়ার কোনো কিছু নেই ডাউরি। এমনকি আমি দানের আংটি পর্যন্ত নিতে অস্বীকৃত হয়েছিলাম, কিন্তু যেহেতু বললেন যেটা নিতে হয় দান, সেই হিসেবে আমি নিয়েছিলাম। তারপরে নানারকম আমার স্ত্রীর নানারকম মিথ্যে কথা, মানে কি এক এক রকমভাবে মিথ্যে কথা বলে করে আমাকে ভুল বুঝিয়ে, আমার সঙ্গে বাড়িতে ফ্যামিলিতে ভুল বুঝিয়ে নানারকম করে। এবং আমার দুটো বাড়ি, সেই বাড়ির মধ্যে বলছে একটা বাড়ি বিক্রি করে দিয়ে গাড়ি কেন, বিভিন্ন জায়গায় ঘুরবো, সেটা রাজধানী। পরে বলছে আমি আর কি করে বলেছিলাম। তারপরে নানারকম মিথ্যে কথা বলে একটা রাত্রের জন্য সেই বাড়িতে প্রচণ্ড অশান্তি, থানা পুলিশ হ্যান অনেক কিছু। তারপরে আমাকে মহিলা সংগঠনের কাছে গেছি, এই করেছে নানারকম। তারপরে পুলিশ আসা করা, সেগুলো আমি কাটিয়ে নিয়েছি। পরে আবার কেস করার পর আমার নানারকম ও যে চলে গিয়েছিলো এক রাত্রে, মানে এক বাড়ি থেকে আরেক বাড়িতে বলেছে আমি আলাদা থাকবো, হেসেল আলাদা করেছিল বিয়ের 1 মাসের মধ্যে। কিন্তু ওই কোনোদিন তো ওই অবস্থায় পড়িনি, যার জন্য খুব লজ্জার মধ্যে ছিলাম, নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। আমি জানি যে কোনো কাজই নিচু নয়, যার জন্য যত রকমভাবে কাজ করা যায় বাড়ি থেকে, যার জন্যে আমি বাবার কাছ থেকে একটা নয়া পয়সা না নিয়ে আমি আলাদা হয়েছিলাম, যে করি তো কিছু করবো। সে অবস্থাকে যা করলাম, এবং আমি তাকে আনবার জন্যে একটা চিঠি দিই, উকিলের চিঠি। আমার 2.5 বছর ছেলেকে নিয়ে, ছেলে আমাকে প্রচণ্ড ভালোবাসতো, আমাকে ছাড়া চিন্তা নেই, এমনকি মায়ের দুধ খাওয়া ভুলে যেত। ছেলেকে আলাদা করে দিল, নিয়ে চলে গেল। আমি চেয়েছিলাম যে বাবা মার মধ্যে, সংসারের মধ্যে রোজ ঝামেলা, এটা ছেলে এই পজিশনে বড় হবে ওই ছোটোবেলা থেকে, এটা না জন্য ও চলে গেছে। আমি বললাম যে মনকে প্রচণ্ডভাবে বেঁধে আমি ঠিক আছে আলাদা থাক, অন্তত আর একজন ভালো থাক ছেলের কাছে, যাতে ছেলে বাবা মার ঝগড়াটা না দেখে বড় হয়। এইভাবে নানারকম কি ক্রস করে ওর বাবা রিটায়ার করে 1982 না 89, নামটি মনে পড়ছে না, যাই হোক। তারপরে দীর্ঘদিন পরে ওর মেজ বোনের বিয়ে হয়। মেজ বোনের বিয়ে ওর সঙ্গেই হওয়ার কথা ছিল, কিন্তু কোনো রকমভাবে ওর ব্যাপারে কিছু জানতে পারার জন্য ওকে বিয়ে না করে পরবর্তী মেজ বোনকে বিয়ে করে। তারপর দীর্ঘদিন পরে আমার সঙ্গে যোগাযোগ হওয়ার পর, আমার মা তো ক্যান্সারে মারা গিয়েছিলেন। বিয়েতে আমি যখন যাই, আমি বললাম যে বাড়ির সংসারের দায়িত্ব নিতে হবে, আমার মা নেই, সেই জায়গাটা নিতে হবে, সংসারটাকে গুছোতে হবে, কারণ আমি একমাত্র ছিল। ও নানারকমভাবে ও সব কিছু ওর নামে করে দিতে হবে, লিখে দিতে হবে, বাড়ি করে দিতে হবে। ওর এক ভাই বেকার, তাকে কিছু করে দিতে হবে। এই সমস্ত নানারকম হয়ে যাওয়ার পর ও একটা গাড়ি কেস করলো। আমি 50,000 টাকা নগদ নিয়েছি, 10 ভরি সোনা নিয়েছি, এক্সট্রা অনেক কিছু নিয়েছি। তখন আমি তো জানি কিছু নিইনি, আর ওদের কন্ডিশনটা আমি জানি। এবার যখন সাক্ষী হয়, সাক্ষীতে জেরা করার পর নানারকমভাবে দেখা গেল যে কবে আমার উকিলবাবু যে প্রশ্ন করলেন যে কবে আপনার বাবা রিটায়ার করেছেন ওদেরকে। আপনি যে 50,000 টাকা দিয়েছিলেন কোনো অ্যাকাউন্টস আছে, বলছে না কোনো অ্যাকাউন্টসে, বাড়িতে রেখে দিয়েছে। তা দীর্ঘ 8-9 বছর বাদে সে 50,000 টাকা সে একই কি থাকে, তার মধ্যে আমার খরচা করেছে, মেজ বোনের খরচা করেছে, তারপরে আমার নানারকম পোস্টাল যে সমস্ত অন্যান্য সাক্ষী, আমার পাড়ার সাক্ষী সব দিয়েছে। দেওয়ার পর দেখা গেল ও সম্পূর্ণভাবে ওটা বানানো, ও কোনো কিছুই প্রমাণ করতে পারছে না, না সোনা দানা দিতে পারছে, অর্নামেন্টসের না কোনো রসিদ, না টাকা পয়সার রসিদ, কোনো কিছু নেই। এখন তারপরে বলছি যে আমি ওকে মেরে ফেলবো। আমি শান্তির জন্য ওর দাদারা যে একটা বাড়ি ঠিক করেছিল চুঁচড়োয়, ওর বাপের বাড়ির কাছে, সেখানে গেছিলাম। ভলেন্টারি সে বলে না ও করেনি, আমার দাদারা ঠিক করে দিয়েছিল। তখন যিনি বিচারক তিনি বলছেন যে মেরে ফেলার মতন ভয় করে এক জায়গায় ছিল, সেখানে আলাদা বাড়ি করে দিল, তাহলে এটা যুক্তিগ্রাহ্য হচ্ছে না, অন্যকে এইটা কেটে গেল। তারপরে অন্যান্য সব জিনিসে বলছে যে এতদিন হয়ে গেল টাকাটা বাড়লো না, 50,000 টাকাই আমাকে নগদ দিয়ে দিয়েছে। ও বলছে যে ও বলেছিল 50,000 টাকাই ও বাবা ওর বিয়ের জন্য রেখেছিল, তা আদার্স খরচা করলো কোত্থেকে, অর্নামেন্টস কিনলো কোত্থেকে। কিন্তু আমি সেখানে দেখালাম বি সরকার জহুরি থেকে আমার কাগজপত্র শো করেছিলাম,
যদিও সেটা গ্র্যান্ড প্যারিং যেহেতু পরে দিয়েছিলাম, সে কাগজ এখনও কোর্টে জমা আছে যে আমরা দিয়ে নিয়ে আসি, আমরা কিছু নিই না। আমি তবে কি আপনার মেয়ের মধ্যে যদি কোনো আকাঙ্ক্ষা থাকে, কোনো কিছু বলে, পরে যদি কিছু বলতে না পারে, আমরা তো সাত জায়গায় মেয়েকে দিতে, সেটা আপনি দেবেন, আমি কিছু বলবো না, কিন্তু মেয়ের থাকবে। সে আমি যা দিয়েছিলাম সে এবং ওর বাপের বাড়ি যা সব কিছু নিয়ে সে বাপের বাড়ি চলে গেছিলো এবং কেসের আলটিমেট সে হেরে যায়। মানে কোনো কিছু যুক্তিগ্রাহ্য হয়নি, মানে একবারে মানে দেখা যাচ্ছে যে 100% ফেভার আমার, আমি যা বলেছি সেটাই সত্যি, ওর সমস্ত মিথ্যে ভেগ বলেছে। এবারেতে যখন এই সমস্ত হয়ে যাওয়ার পর ওরা মোশনে গেছে, মোশনেও ওরা হেরে গেল। এখানে কনজুগাল রাইটে আমি ডিগ্রি পেলাম। ওখান থেকে বলছে যে কনজুগাল রাইট করছে আনবার জন্যে সে কী করে তাড়িয়ে দেয়। আর ও বলছে যে আমি ওর হাতে বাঁচার জন্য কনজুগাল রাইট করেছি, কিন্তু কোর্ট বলছে যে আমি ওর কেসের 1 বছর আগে করেছি। ও করেছে 2002 সালে, আমি করেছি 2001 সালে ওকে আনবার জন্যে। অর্থাৎ আমার কনজুগাল রাইটের পর ও এটা করেছে। বর্তমানে সে যখন হেরে যাওয়ার পর উপায়ন্ত না দেখে বলছে খরচা দাও। আমি তো বলছি হ্যাঁ খরচা দেবো, ছেলের খরচা আমি ভলেন্টারি বলেছি আমি দেবো, যখন যা হয় দিচ্ছি। এখন আমি চাচ্ছি ছেলেটাকে মানুষ করতে। ছেলেটা ওর নিজের মুখে আছে যে অঙ্কে খুব কাঁচা, সায়েন্সে কাঁচা। আমি নিজে সায়েন্সের স্টুডেন্ট, রওরা রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট ছিলাম। তাই লাস্ট 1 বছর ধরে বলছি যে অন্তত তুমি ছেলেকে একদিনের জন্য আমার কাছে পাঠাও, তোমার ছেলেকে আমি কেড়ে নেবো না, তাকে অন্তত কিছু আমি যেটুকু জানি তার মধ্যে কিছুটুকু ওকে যাতে পারি কিছু জ্ঞান দিই, মানে কিছু শেখাই। এখন এই পজিশনে চলছে। লাস্ট আমার সামনে ডেট আছে 17ই ফেব্রুয়ারি, সেদিনকেও আমি বলছি। ওদের উকিলবাবু প্রথমে তো আমাকে অন্যরকম ভেবেছিলেন, এখন সব কিছু দেখাশোনার পর এই দীর্ঘ 7-8 বছরে, প্রায় 9 বছর, কারণ 2000 উপরে যে 2 সালে কেস, 2 সাল থেকে এটা 12 সাল। তা এখন আমার সম্বন্ধে ওনাদের ধারণা আমি মনে করছি বদলে গেছে, কথাবার্তা সেরকম মনে করছি। কারণ আউট অফ কোর্ট আদার্স খরচা যেটুকু বই খাতাপত্র কিনে দেওয়া বা ছেলের অসুখের জন্যে বা পুজোর জিনিসের জন্যে এগুলো আমি দিচ্ছি। ছেলের জন্মদিনে আমি পাঠিয়েছিলাম, 5 বছরের জন্মদিনে একদম ব্যাগেজে করে নানা রকম, সেটা রিটার্ন করেছে, বলছে না আমার কিছু চাই না, টাকা চাই। আমার স্ত্রীর শুধুমাত্র টাকার দিকে নজর, আদার্স কোনো কিছুতে তার নজর নয়। এখনও পর্যন্ত সে চায় যে ছেলের যদি কষ্ট, মা যদি কষ্ট পায় তাহলে ছেলে কষ্ট পাবে। আর আমি ওকে বলছিলাম যে দেখো আমাদের বিয়ে হয়ে গেছে, আমাদের সন্তান হয়েছে, এখন আমাদের সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ দাও, ছেলেটা যাতে মানুষ হয়, ছেলের দিকে আমাদের এখন তাকানো উচিত। তুমি যা করছো করো, কিন্তু ছেলেটাকে তুমি রাখো আমাদের সঙ্গে, যাতে ছেলেটা যাতে মানুষ হয়, কিন্তু সে সেদিকে কোনো নয়, সে শুধু টাকা দাও, ওর নামে সব কিছু লিখে দাও। এখন এই পজিশন আছে। এখন ওই ছেলেকে আমি যা টাকা পয়সা দেওয়ার দিচ্ছি। এখন আমাকে আমি অ্যাক্ট 8 করেছিলাম ছেলেকে পাওয়ার জন্যে। সেখানে ওরা ছেলেকে নানারকমভাবে বুঝিয়ে সুঝিয়ে সেটাকে যখন বললো না ছেলেকে পাওয়া যাবে না, ছেলে এবার কি ভয় পাচ্ছে, আর ছেলে এক ডিপ্রেশনে ভুগছে, আমি তখন বললাম যে কোর্টে আসার জন্যে। আমি তখন ছেলের মুখ চেয়ে আমি কেসটাকে উইড্র করিনি, কিন্তু চেয়েছিলাম যাতে ছেলেটা, আমি কিন্তু কিছু চাই না, আমি চাই শুধু ছেলেটা মানুষ হোক, শুধু ছেলেটা মানুষ হোক, যেখানে উইক আছে তাকে আর কি দাঁড় করিয়ে দিই। তারপরে সে ভবিষ্যতে আমাকে দেখলো কি না দেখলো আমি সে প্রত্যাশা করি না। আমি চাইও না যে আমার জন্য করুক, আমার নিজের যা আছে করবে। সে যদি মনে করে শেষবেলায় আমি যদি অথর্ব হয়ে পড়ি, আমাকে দেখা মনে করার করবে, নইলে পরে তাও আমি কোনো প্রত্যাশা করি না। আর এই জন্যই আমি মনে করি যে মেয়েরা যে কেসগুলো করছে, সে কেস করছে খুব ভালো জিনিস সমাজের জন্যে। অনেক মিসইউজ হচ্ছে, ম্যাক্সিমাম প্রায় অ্যাবাভ 90%। আমি মনে করি এইটা আইন হওয়া দরকার, যে ওই কেস করছে সে কেসে যে পানিশমেন্ট হওয়া দরকার ছিল, সেই পানিশমেন্টে যদি দেখা যায় সে ইচ্ছাকৃতভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হ্যাকেলদের জন্য করছে, তাহলে সেই পানিশমেন্ট সেই যেন পায়। এইটা যদি হয়, এরকম আইন হয়, তাহলে মেয়েরা মিথ্যে মামলা করার থেকে বেঁচিয়ে আসবে। কারণ এতে বহু পরিবার ভেঙে গেছে, তছনছ হয়ে গেছে, এই শুধুমাত্র একতরফা মেয়েদের পক্ষে আইন করার জন্য। মেয়েদের পক্ষে আইন, কিন্তু মেয়েদের মিথ্যে মামলা করার জন্য যে কোনো রকম সাজা, সেটা ওরা কোনো কিছু নেই কেউ। এই জন্য ওরা আর ডেসপারেট যে হয় আমার তো কোনো সাজা হবে না, যদি কাউকে আমি আর কি সাজা দিতে পারি, হিংস্রতা সে করার জন্য এগুলো সে করছে। আমার এটাই বক্তব্য যে সাজা পুরুষরা পায় মিথ্যা প্রমাণিত হলে, মানে একেবারে 100% যে হ্যাঁ সম্পূর্ণভাবে যে কোনোরকম যার কোনো সন্দেহ কোনো অবকাশ না রেখে
যে হ্যাঁ এটা মিথ্যে করেছে, তাহলে সেম পানিশমেন্ট মেয়েদের দিলে পারে এই প্রবণতাটা কমবে, সংসার বাঁচবে।